তোমাদের গত ক্লাসে মোটামুটি পৃথিবীর গতি নিয়ে একটা আলোচনা আমরা করেছিলাম, তাই না? সেই গতিতে আমরা কটা গতি পেয়েছিলাম? দুটো গতি, তাই না? দুটো গতি কি কি? আহ্নিক গতি আর বার্ষিক গতি। আহ্নিক গতিকে আবর্তন গতি বলা হয় আর বার্ষিক গতিকে পরিক্রমণ গতি বলা হয়। এবার আগের ক্লাসে আবর্তন গতি কাকে বলে এবং আবর্তন গতির কি কি ফলাফলগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পরিক্রমণ গতির ফলে কি হয় তার মধ্যে থেকে একটা বিষয়, যেটা হচ্ছে ঋতু পরিবর্তন। ঠিক আছে? এবার ঋতু পরিবর্তন তোমরা প্রত্যেকেই জানো, আমাদের যে ঋতু রয়েছে মোটামুটি এখন আমরা মেইন ঋতু কয়টাকে ধরি? চারটা ঋতুকে ধরি না? কি কি ধরি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত ধরি। কিন্তু ভূগোলের এই আলোচনায় বর্ষাকালটা আসবে। কি কাল আসবে? গ্রীষ্মকালের বিপরীত কাল কোনটা? শীতকাল। তার মানে গরম লাগছে গ্রীষ্মকালে, শীতকালে কি লাগবে? ঠান্ডা লাগবে। তাহলে গ্রীষ্মের বিপরীত হচ্ছে শীতকাল আর শরৎকালের বিপরীত হচ্ছে বসন্তকাল। তাহলে শরৎকাল কোন সময় হয়? দুর্গাপূজার আগে আগে। বসন্তকাল কোন সময়টা হয়? এই যে এখন বসন্তকাল চলছে, তাই তো? তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় কি? ঋতু পরিবর্তন। তাহলে আমরা দেখো সারা বছরে এই গরম পড়ছে, তাই তো? তাহলে ঠান্ডাটা কেবল যাওয়ার পথে, ঠান্ডা যাওয়ার পর এমন একটা সময় আসবে তখন না ঠান্ডা লাগবে না গরম লাগবে, কি তাই তো? তাহলে এই সময়টা খুব বেশি ঠান্ডাও বলা যাবে না, আবার খুব বেশি গরমও বলা যাবে না। তাহলে এটা কি মাস? ফেব্রুয়ারি মাস। মার্চ, এপ্রিল, মে, জুন আমরা কি বুঝবো? গরম প্রচন্ড। জুন মাসে প্রচন্ড গরম থাকে। জুন মাস থেকে আরম্ভ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস পড়তে পড়তে মোটামুটি কি আসবে? দুর্গাপূজা। সেই সময়টা থেকে দুর্গাপূজার আগে আগে না গরম না ঠান্ডা, তাহলে ওই সময়টা কি কাল? শরৎকাল। আর এই সময়টা না ঠান্ডা না গরম, বসন্তকাল। তারপরে দুর্গাপূজার পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পড়তে পড়তে আমাদের কি লাগবে? আবার ঠান্ডা ঠান্ডা ভাব শুরু হয়ে যাবে, তাই তো? তাহলে পৃথিবী সূর্যের চারদিকে তো ঘুরছে, তাকেই আমরা পরিক্রমণ গতি বলি। তাহলে পৃথিবী নিজের চারদিকে ঘুরতে ঘুরতে দিন রাত হচ্ছে, উষা গতি হচ্ছে, তাই তো? তাহলে পৃথিবী যখন সূর্যের চারদিকে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময়ে একবার সূর্যকে পুরো প্রদক্ষিণ করবে, তার মাঝেই পৃথিবীর, তার মানে বিভিন্ন অংশে পৃথিবী সূর্যকে যখন চারপাশে, সূর্যের চারপাশে যখন ঘুরছে তখন পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের কাছে আসবে, কখনো কখনো দূরে থাকবে, কখনো দিকে থাকবে, কখনো উল্টো দিকে থাকবে। যার ফলে কি হচ্ছে? যে সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় সেই সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। যে সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় তখন আমাদের উত্তর গোলার্ধে শীতকাল হয়। ঠিক একই রকম ভাবে বসন্ত আমাদের, ওদের ওখানে শরৎ, ওদের ওখানে বসন্ত, তো আমাদের ওখানে শরৎ। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের কি হয়? ঋতু পরিবর্তন হয়। তার মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে বিভিন্ন সময়ে সূর্যের, পৃথিবীর অংশ সূর্যের দিকে থাকে, অপোজিট দিকে থাকে, যার ফলে কি হচ্ছে? এই ঋতু পরিবর্তনটা হচ্ছে। তাহলে ঋতু পরিবর্তন বুঝতে গেলে ছোট্ট করে একটা ছবি এঁকে নিই, তাহলে আমরা ছবিটার মাধ্যমে আমরা কি আরো ভালো বুঝতে পারবো, তাই তো? তাহলে ছবির প্রথমে আমাকে কি আঁকতে হবে বলতো? একটা মাঝখানে সূর্য এঁকে নেব। কি এঁকে নেব? সূর্য। এবার সূর্যের চারপাশে পৃথিবী ঘুরবে, তাহলে আমাকে এখন পৃথিবী আঁকতে হবে। আর পৃথিবীর কক্ষপথটা কেমন? উপবৃত্তাকার কক্ষপথ। এবার বলতো কটা পৃথিবী আঁকবো? আমি কটা ঋতু দেখাবো? তাহলে কটা পৃথিবী আঁকতে হবে? তাই বলে পৃথিবী কিন্তু আবার ভেবে নিও না যে আমাদের 4টা পৃথিবী আছে। আমরা এক একটা লোকেশন এক এক সময় দেখানোর জন্য 4টা
পৃথিবী আঁকি, ঠিক আছে? তাহলে এই পাশে আমি একটা পৃথিবী এঁকে নিই। পৃথিবীর মেরুদণ্ডটা কত ডিগ্রি কোণে হেলে থাকে? 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। তাই মাঝখানের দাগটা আমি কিন্তু কি দিলাম? 66.5 ডিগ্রি করে দিলাম। এখানে একটা সূর্য আঁকবো, পৃথিবী আঁকবো। তাহলে এই পৃথিবীটারও একই রকম ভাবে আমি 66.5 ডিগ্রি কোণ এঁকে দিলাম। এখানে আমি একটা পৃথিবী আঁকবো। তাহলে এখানে যদি আরেকটা পৃথিবী আঁকি, আবার উপরে আরেকটা পৃথিবী আঁকি, তাহলে এখানেও 66.5 ডিগ্রি, এখানেও 66.5 ডিগ্রি। মাঝখান দিয়ে পৃথিবী কোন রেখা যায়? নিরক্ষরেখা। কোন রেখা যায়? নিরক্ষরেখা। নিরক্ষরেখার উপরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা মানে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, আর 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা মানে এটা হচ্ছে 23.5 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক। পূর্ব পশ্চিম আমার আপাতত দরকার নেই। এটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, এটাও 23.5 উত্তর 23.5 দক্ষিণ, এটাও 23.5 উত্তর 23.5 দক্ষিণ। 23.5 ডিগ্রি এটা উত্তর, আর এটা দক্ষিণ দিক। এটা 23.5 ডিগ্রি উত্তর। একই রকম ভাবে এখানেও 23.5 ডিগ্রি উত্তর 23.5 ডিগ্রি দক্ষিণ। এই জায়গাটা 23.5 ডিগ্রি, এটা কি হবে? দক্ষিণ। আর এটা উত্তর, এটা কি হবে? উত্তর দক্ষিণ। এটা হবে 23.5 ডিগ্রি, এটাও হবে 23.5 ডিগ্রি। এখানেও 23.5 ডিগ্রি। তাহলে উত্তর দক্ষিণ এটাও আমার কি ক্লিয়ার হলো? এবার একটা জিনিস ভালো করে দেখো, এইখানে এটা কর্কটক্রান্তি রেখা না? এখানেও তো এটা কর্কটক্রান্তি রেখা। দেখো তো সূর্যের থেকে সূর্য লম্বভাবে যদি কিরণ দেয়, তাহলে এখানে কোথায় কিরণ দিচ্ছে? 23.5 ডিগ্রি উত্তরে কিরণ দিচ্ছে। আবার এই পজিশনে সূর্য যখন লম্বভাবে কিরণ দিচ্ছে, তখন কোন জায়গাটাতে কিরণ দিচ্ছে? 23.5 ডিগ্রি দক্ষিণে কিরণ দিচ্ছে। ছবিটা একটু ওঠানামা হয়ে গেছে, যার ফলে এটা সোজাসুজি গেল না, একটু বেঁকিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে দেখো, আমাদের উত্তর গোলার্ধে কোন সময় গ্রীষ্মকাল হয়? জুন মাসে, তাই তো? তাহলে আমাদের উত্তর গোলার্ধে, আমরা কোন গোলার্ধে থাকি? উত্তর গোলার্ধে থাকি। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল কখন হয়? জুন মাসে। তাহলে উত্তর গোলার্ধ, এখানে জুন মাস কোনটা হবে? তাহলে এটা জুন মাস হবে, তাই তো? এখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে আমাদের এখানে, তাই আমাদের এখানে কি হবে? আমাদের এখানে গ্রীষ্মকাল হবে। তাহলে এই ডেটটাকে, একটা ডেট হয় এটা 21শে জুন। তাহলে 21শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই এই সময়টাকে কি বলা হয়? আমাদের উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বলা হয়। তাহলে গ্রীষ্মকালের পর গ্রীষ্ম, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে সূর্য লম্বভাবে কিরণ দেয় নিরক্ষরেখার উপর। ঠিক আছে, সূর্য কোথায় লম্বভাবে কিরণ দেয়? নিরক্ষরেখার উপর। জুন, জুলাই, আগস্ট, 3 মাস করে ভাগ করলে 12 হয়ে যাবে। তাহলে এখানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে পৃথিবীর যে অবস্থানটা থাকে, সেখানে কি হয়? সূর্য দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তাহলে এই সময়টা কি মাস? ডিসেম্বর মাস। আমি একটা ডেট লিখে রাখছি, পরে এই ডেটটা নিয়ে আলোচনা করছি। 22শে ডিসেম্বর। ঠিক আছে, তাহলে এটা কি মাস হবে? এটা হবে জুন, জুলাই, আগস্ট। এটা কি মাস হবে? সেপ্টেম্বর। এটা কি মাস? সেপ্টেম্বর। তাহলে ডিসেম্বর, এটা হলো ডিসেম্বর। জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা কি হবে? এটা হবে মার্চ মাস। ঠিক আছে, এবার দেখো, মেইনলি আমাদের সেপ্টেম্বর মার্চের আলোচনাটা পরে করে, আমি জাস্ট এই জায়গার আলোচনাটা করি। তাহলে দেখো, সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে কোন সময়টাতে? 21শে জুন তারিখে, যে জুন মাসটা আমাদের এখানে গ্রীষ্মকাল হয়। একই রকম ভাবে দক্ষিণ গোলার্ধের
মকরক্রান্তি রেখায় সূর্য কি লম্বভাবে কিরণ দিচ্ছে? ও কিন্তু তির্যকভাবে কিরণ দিচ্ছে। তাহলে এই জায়গায় কি গ্রীষ্মকাল হবে? এখানে কিন্তু শীতকাল। একই রকম ভাবে দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি রেখার উপর সূর্য কি করছে? লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই তো? তাই দক্ষিণ গোলার্ধে 22শে ডিসেম্বর হবে গ্রীষ্মকাল। আর এই সময় আমাদের এখানে কি হয়? এখানে তো তির্যকভাবে কিরণ দেয়, যার ফলে কি হচ্ছে? আমাদের এখানে শীতকাল হচ্ছে। তাহলে ডিসেম্বর মাসে আমাদের এখানে কি হয়? শীতকাল হয়, তাই তো? আবার তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এখানেও কিন্তু সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, যার ফলে এই জায়গাটাতে দিন রাত কি হয়? সমান হয়। এই জায়গাটাতে কি হয়? এই সময়টাতে এখানে আমি মার্চ লিখেছি, এখানে কত মার্চ লিখবো জানো? 21শে মার্চ। কত মার্চ? 21শে মার্চ। আর এখানে সেপ্টেম্বর কত লিখবো জানো? 23শে সেপ্টেম্বর। এই যে চারটা ডেট, এই চারটা ডেটের চারটা গল্প রয়েছে, ঠিক আছে? এবার দেখো এখানে আমরা জুনে যদি আবার যাই, 21শে জুন তারিখে সূর্য লম্বভাবে কিরণ দেয় কর্কট ক্রান্তি রেখার উপর। তাই এই 21শে জুন তারিখটাকে বলা হয় কর্কট সংক্রান্তি। কি বলা হয় এটাকে? কর্কট সংক্রান্তি। তার মানে আমাদের এখানে উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। তাই এই যে তারিখটা 21শে জুন তারিখটা, এই তারিখটাকে কি বলা হবে? কর্কট সংক্রান্তি। হলো? এবার 22শে ডিসেম্বর সূর্য কোথায় লম্বভাবে কিরণ দিচ্ছে? দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি রেখার উপর। তাহলে এই মকর ক্রান্তি রেখার উপর যখন কিরণ দিচ্ছে, তখন এই 22শে ডিসেম্বর তারিখটা কি হবে? মকর সংক্রান্তি। কি? মকর সংক্রান্তি, ঠিক আছে? তারপরে আমি চলে যাব মার্চ মাসে। মার্চ মাসে কি হয়? 21শে মার্চ তারিখে পৃথিবীর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। তাই সেই সময় কি হয় বলতো? দিন রাত সমান হয়। তার মানে দিন রাত সমানকে কি বলে? বিষুব বলা হয়। তাই এটাকে কি বলা হবে? মহাবিষুব। কি বলা হবে? মহাবিষুব। এই তারিখটাকে বলা হয় মহাবিষুব। আর 23শে সেপ্টেম্বর তারিখে সূর্য আবার নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তাই এই যে 23শে সেপ্টেম্বর তারিখটা, এটাকে কি বলা হবে? এই জলবিষুব। তাহলে ওটা গেল মহাবিষুব, আর এটা গেল জলবিষুব। এবার তাহলে দেখো মোটামুটি একটু ক্লিয়ার হলো। তাহলে এখানে গ্রীষ্মকাল, ঠিক এই সময়ে দক্ষিণ গোলার্ধে হবে শীতকাল। ঠিক আমাদের এখানে দক্ষিণ গোলার্ধে কি হয়? যখন গ্রীষ্মকাল হয়, আমাদের এখানে কি হয়? ডিসেম্বর মাসে শীতকাল হয়। তাহলে এই সময় আমাদের এখানে গ্রীষ্মকাল। পৃথিবী ঘুরতে 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 যখন এই পজিশনে চলে আসে, তখন আমাদের দিকে কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেয় না। তাই আমাদের এখানে শীতকাল হয়ে যায়। শীতকালের পরে যখন আস্তে 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 সময়টা এগোতে থাকে, আরো 3 মাস পর 21শে মার্চের সময় সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তখন আমাদের এখানে কি সময় হয় বলতো? এখানে হচ্ছে শরৎকাল, সরি বসন্তকাল। এটা কি কাল? বসন্তকাল। এটা কি কাল? এটা শীতকাল। এটা কি কাল? এটা গ্রীষ্মকাল। আর এটা কি কাল? শরৎকাল। এইভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর সৃষ্টি হয়, এবং আমরা সেটাকে অনুভব করি কিভাবে? গরমের সময় তো গরম লাগে, আমরা জানি। ঠান্ডার সময় আমাদের ঠান্ডার জামা কাপড় পরতে হয়। শরৎকাল, বসন্তকালে সেই সময়টা বেশ ভালোই লাগে, না গরম না ঠান্ডা, তাহলে নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া তৈরি হয়। ঠিক আছে? তাহলে আমি এবার বোর্ডের মধ্যে তোমাদেরকে দেখাবো এবং তোমরা তার উত্তর দেবে। ঠিক আছে? বলো তো 21শে জুন তারিখে বিশেষ একটা দিন, সেই দিনটার নাম কি? জোরে বলো। কর্কট সংক্রান্তি, তাই তো? 22শে ডিসেম্বর ঠিক তার বিপরীত অবস্থা, সেই সময়টাকে কি বলা হয়? মকর সংক্রান্তি। এবার 21শে মার্চ তারিখে একটা বিশেষ দিন রয়েছে, সেটাকে কি বলা হয়? মহাবিষুব। 23শে সেপ্টেম্বর তারিখে একটা বিশেষ দিন থাকে, সেটাকে কি বলা হয়? জলবিষুব। তাহলে এই যে
শর্ট কোশ্চেনও থাকতে পারে। 21শে জুন তারিখ, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, জলবিষু, মহাবিষু। 21শে জুন তোমরা কি উত্তর দেবে? মকর। তাই কি আমি 21শে জুন বলেছি? 21শে জুন কোন সংক্রান্তি? কর্কট সংক্রান্তি। একটু সমস্যা হতে পারে, তাই না? তার জন্য একটা মজার টিপস আছে। কিরকম টিপস? তোমরা ডিম খেতে ভালোবাসো? বাসো তো? আচ্ছা, এইখানে দেখো তো ডিম কোথায় পাবো? ডিসেম্বরের ডিম পাবো, তাই না? আর মকরের পাবো মগ। তাহলে এখানে কি হলো? ডিমটা যদি মনে রাখি 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি, কি হবে কিনা? আচ্ছা, এবার এটাকে যদি আমি শুধুমাত্র ক বা এটাকে একটা আকার দিয়ে যদি কা ধরি, আর এইটাকে যদি বর্গীয় জয় রস্যু মানে জু ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে কর্কট সংক্রান্তি কোন মাসে হয়? 21শে জুন। তাহলে দুটো তারিখ মনে থাকবে কিনা? তাহলে একটা ডিম, একটা কাজু। যখন উত্তর লিখবে তখন এটাকে মনে করবে ডিম মিলে কিনা। 22শে ডিসেম্বর ডিম মকর সংক্রান্তি, ডিম। কাজুকে কজু ধরতে পারো, কজু। ঠিক আছে? কর্কট সংক্রান্তি জুন মাস। এবার আবার ঝামেলা হবে কার মধ্যে? এই জলবিষু আর মহাবিষুবের মধ্যে, তাই না? আচ্ছা, মহাবিষুবটাকে যদি মহা মার্চ মনে রাখো, মহা মার্চ মনে রাখতে পারো। আবার নয়াকারে মার মাম একটা নাম হয়, এটাকেও মনে রাখতে পারো। তাহলে মিলে যাবে। আর এখানে কি আছে? এইখানে দন্তাস্ব, এখানে সে আর বর্গীয় জ। আমরা জলসেচটা জানি, তাই না? জমিতে জল দেওয়া হয় সেটাকে কি বলে? জলসেচ বলে। যদি সেচ চ না বলে জব ঘন, তাহলে কি বেরিয়ে যাচ্ছে? জলবিষু। 23শে সেপ্টেম্বর, মানে মাসের নামগুলো মনে রাখতে হবে। ডিসেম্বরে ডি, সেপ্টেম্বরে সে, তারপর জুনের জু, আবার এদিকে কি হলো? মার্চের মা। এইভাবে কি মনে রাখা যাবে কিনা? তাহলে পরীক্ষার যখন প্রশ্ন আসে তখন কনফিউশন কিন্তু তৈরি হয়। যদি একদম মাথায় ঢুকে যায় তো আলাদা বিষয়, কনফিউশন হলে কিন্তু এইভাবে দূর করা যায়। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হলো কিভাবে আমাদের ঋতু পরিবর্তন হয়। আর তোমার একটা প্রশ্ন ছিল যে অনুসুর আর অপসুর, তাই তো? এবং অনুসুর আর অপসুর বিষয়টা কি? পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে অনুসুর, আর পৃথিবী থেকে যখন দূরে থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে অপসুর। তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে তার উপবৃত্তাকার কক্ষপথে কখনো পৃথিবীর কাছে আসে, সূর্যের কাছে আসে, আবার কখনো সূর্য থেকে দূরে সরে যায়। এবার যখন দূরত্বটা বেড়ে যায়, সেই দূরত্বটা হয় হচ্ছে 15,20,00,000 কিলোমিটার। ঠিক আছে? তখন সেটাকে বলা হয় অপসুর। আর যখন কাছে চলে আসে তখন এর দূরত্বটা হয় 14,70,00,000 কিলোমিটার, তখন সেটাকে বলা হয় অনুসুর। বোঝা গেল? তাহলে পৃথিবীর আর সূর্যের দূরত্বে যখন কম হয়, তখন দূরত্বটা যখন কম তখন হচ্ছে অনুসুর, আর দূরত্বটা যখন বেশি তখন হচ্ছে অপসুর। ঠিক আছে? এবং অনুসুর আর অপসুরের মধ্যে একটু আমি পার্থক্য দেখিয়ে দিই কিভাবে তোমরা মনে রাখবে। যে আচ্ছা, অনু মানে কি? অনু মানে ছোট, তাই তো? অনু মানে অনুপরমাণু, অনু ছোট ধরি, আর এদিকে অপটাকে আমি বড় ধরলাম। ঠিক আছে? আর এখানে অনু মানে কাছে, সুর মানে সূর্য, সূর্যের কাছে, আর অপ মানে দূরে, আর সুর হচ্ছে সূর্য। তাহলে অনুসুর অপসুর। এবার অনুসুরের একটা ডেট হয়, ডেটটা হচ্ছে 3 জানুয়ারি, আর অপসুরের ডেটটা হচ্ছে 4 জুলাই। ঠিক আছে? অনুসুরের ডেট হচ্ছে 3রা জানুয়ারি, আর অপসুরের ডেট হচ্ছে 4 জুলাই। ওকে? এবার অনু মানে কি? ছোট, ছোট। অপ মানে কি? বড়, বড়। অনু মানে ছোট। 3 তারিখ আর 4 তারিখের মধ্যে ছোট কে? 3।
জানুয়ারি মাস ছোট না জুলাই মাস ছোট? প্রথমে যেহেতু আসে 1, জানুয়ারি 1 হয় আর জুলাই মাস হয় 7, তাহলে এখানে ছোট কে? জানুয়ারি মাস। জুলাই মাস বড়, তাই অপসূরে সব বড় বড় যাবে, অনুসূরে সব ছোট ছোট যাবে। তাহলে অনু 3 তারিখ ছোট, জুন মাস ছোট, অপ 4 তারিখ ছোট, 4 তারিখ বড়, জুলাই মাস বড়। দূরত্ব 14 কোটি 70 লক্ষ কিমি, তাই তো? আর এখানে 15 কোটি 20 লক্ষ কিমি। বড় কোনটা? অপসূর 15 কোটি 20 লক্ষ। ছোট কোনটা? 14 কোটি 70 লক্ষ। ঠিক ক্লিয়ার হলো? তাহলে অনুসূর ছোট ছোট ছোট, 3 তারিখ ছোট, জানুয়ারি মাস ছোট এবং দূরত্বটা বড়। অপ মানে বড়, 4 তারিখ বড়, জুলাই মাস বড়, আবার 15 কোটি 20 লক্ষ বড়। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আজকের পড়া ধরে নাও শেষ। আমরা 2-1টা প্রশ্ন করে আজকে তোমাদের ছেড়ে দেবো। মকর সংক্রান্তি কোন ডে? কে বলতে পারবে? বলো। 22শে ডিসেম্বর। গুড, ঠিক বলেছে? আচ্ছা, কর্কট সংক্রান্তি বসো। কর্কট সংক্রান্তি কোন ডেটে হবে? বলো। 21শে জুন। গো জুন, তাই তো? কর্কট সংক্রান্তি জুন মাসে হবে, তাই তো? আচ্ছা, তুমি বলতে পারবে যে পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন তাকে কি বলে? অনুসূর। গুড। তুমি বলো তো, পৃথিবী যখন সূর্যের সবচেয়ে দূরে থাকে তখন সেটাকে কি বলবো? অপসূর। ঠিক আছে? তাহলে মোটামুটি এটা বাড়িতে তোমরা ভালো করে পড়বে। যদি বুঝতে অসুবিধা হয় আবারও আমাকে জিজ্ঞেস করবে কোন জায়গায় কোনো সমস্যা থাকলে। ঠিক আছে? তাহলে আজকে এই ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।